বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে ভিডিওটিতে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই টার্মটা যদিও যথেষ্ট কঠিন, বিষয়টা কিন্তু আদপে ভীষণই সহজ। আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। সাবজেক্ট কোন জিনিসটা তোমরা একবার মনে করে নাও তো। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে কোনো কাজ বা ভার্বটা পারফর্ম করছে বা যে কাজটা সম্পন্ন করছে সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। সেটা হতে পারে সিঙ্গুলার মানে একজন, বা প্লুরাল অনেকজন বা একের বেশি জন। তো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে তোমাকে তার সাথে সঙ্গতি বা মিল রেখে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। আর যদি সেন্টেন্সে সাবজেক্টটা হয় প্লুরাল বা অনেকজন, সেক্ষেত্রে তোমাকে সঙ্গতি রেখে বসাতে হবে প্লুরাল ভার্ব। এই সিম্পল ব্যাপারটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি জানি এটা তোমাদের অনেকের কাছে বেশ সমস্যার বিষয়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের অনেকগুলো ডাউটস আজকেই ক্লিয়ার হয়ে যাবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা আলোচনা শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার পার্টটা কিন্তু আমাদের একেবারে প্রাইমারি লেভেলেই শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখনই কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখাটা শুরু হয়ে গিয়েছিল। তো চলো সেই ছোট্টবেলার দিনগুলো একবার মনে করিনি। প্রথমে আমি এখানে লিস্ট করেছি, দেখো সিঙ্গুলার, আর এদিকে লিখেছি প্লুরাল। এখানে আমরা চলো লিস্ট করে কিছু সিঙ্গুলার সাবজেক্টের নাম লিখি, আর এদিকে আমরা লিখবো কিছু প্লুরাল সাবজেক্টের নাম। দেখো সিঙ্গুলার লিস্টে আমরা লিখেছি আই, ইউ, হি, অরুণ, ইট। দেখতে পাচ্ছ এগুলো সবই সিঙ্গুলার, অর্থাৎ একজন সম্পর্কে বলছে। তাহলে আই এর সাথে আমরা প্রথমে চলো কিছু বি ভার্ব বসাই, এগুলোর সাথে বি ভার্ব বসাই। বি ভার্ব কি কি আছে মনে করে দেখো তো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। তো চলো প্রথমে প্রেজেন্ট টেন্সেই দেখি। আই এর সাথে আমরা কি বসাবো? বি ভার্ব আই অ্যাম। ইউ এর সাথে কি বসাবো? বি ভার্ব আর। হি এর সাথে যাবে ইজ, অরুণও অলসো ইজ, ইট ইজ। সো বন্ধুরা এইগুলোই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর এগুলো হচ্ছে কিছু সিঙ্গুলার ভার্বের উদাহরণ। যদি হ্যাভ ভার্ব বলি, আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, অরুণ হ্যাজ, ইট হ্যাজ। এইগুলোই সিঙ্গুলার ভার্বের উদাহরণ। আর যদি ডু ভার্ব বলি, সাপোজ আমি বললাম ইট, একটা ডু ভার্ব ধরে নিলাম এখানে ইট। আই ইট, ইউ ইট, হি ইটস। আমরা জানি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এটা আমরা একেবারে প্রথম থেকে শিখে আসছি। এটাও কিন্তু একটা বা ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অরুণ ইটস, থার্ড পারসন সিঙ্গুলার, ইট ইটস। সো দিজ আর সাম এক্সাম্পলস অফ সিঙ্গুলার ভার্বস। এইগুলোই হচ্ছে সিঙ্গুলার ভার্বের কিছু এক্সাম্পলস। এরপর চলো আমরা প্লুরাল ভার্বের দিকে চলে যাই। প্লুরাল সাবজেক্টে আমরা কি কি লিখেছি? উই, উই এর সাথে বি ভার্ব কি যাবে বলো তো? উই আর। এখানে আমরা ইউ লিখেছি কারণ ইউটা একটু কনফিউজিং হতে পারে, আমি বাংলায় বলে দিচ্ছি। ইংলিশে তুমি বা তোমরা দুটো ক্ষেত্রেই ইংলিশ টার্ম হচ্ছে ইউ। এখানে ইউটা হচ্ছে সিঙ্গুলার মানে তুমি, আর এখানে আমি প্লুরালে ইউ লিখেছি, অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি ইউ মানে তোমরা। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইউ এর সাথে একই ফর্ম ইউ আর, দের সাথেও যায় আর। যদি হ্যাভ ভার্বের কথা বলি, বলো তো হ্যাভ ভার্ব তাহলে কি কি হলো? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর পাস্ট টেন্সে হ্যাড। এই তিনটে হচ্ছে হ্যাভ ভার্ব। যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্সের আলোচনাটা করছি, তো চলো আমরা দেখি প্রেজেন্ট টেন্সে উই এর সাথে কি হয়। হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, দের সাথেও হ্যাভ। আর যদি ডু ভার্বের কম্প্যারিজন আমরা করি, এখানে একটা ডু ভার্বের এক্সাম্পল আমরা নিয়েছি ইট, তো সেক্ষেত্রে আমরা ইটেরই ফর্ম লিখবো। উই ইট, ইউ ইট,
দে ইট। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সাবজেক্টের সাথে মিল রেখে রেখে আমি ভার্ব বসাচ্ছি, সিঙ্গুলারের ক্ষেত্রে এগুলো বা প্লুরালের ক্ষেত্রে এগুলো। এই টপিকটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যত উঁচু ক্লাসের দিকে যাওয়া যায় এর জটিলতা বাড়তে থাকে, তাই একটু যদি আমাদের মাথা খাটিয়ে অ্যান্সারগুলো লেখা যায় তো আমাদের ভুল হওয়ার চান্সই থাকে না। ব্যাপারটা খুবই সহজ। চলো তাহলে আরো জটিলে যাওয়া যাক। তো এই কনসেপ্টটা একবার দেখো। when two subjects are joined by and, যখন দুটো সাবজেক্টকে and দিয়ে জয়েন করা থাকবে তখন আমরা কি করব? সেক্ষেত্রে অবভিয়াসলি ভার্বটাও হবে প্লুরাল, কারণ দুটো সাবজেক্ট মানে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। উদাহরণে দেখি, ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। প্রথম সেন্টেন্সটায় দেখো বলেছি, দ্য বয় অ্যান্ড হিজ ব্রাদার ইজ অথবা আর রিডিং। তো এখানে তোমাকে চুজ করতে হবে এখানে কি হবে। দেখো, দ্য বয় একজন, অ্যান্ড হিজ ব্রাদার তার ভাই আরেকজন, তাহলে এখানে একে আর একে হয়ে গেল দুজন, অর্থাৎ এখানে আর রইল না সিঙ্গুলার। তাহলে এখানে হয়ে গেল সাবজেক্ট এখানে কারা? হি, দ্য বয় অ্যান্ড হিজ ব্রাদার। তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল প্লুরাল। তাহলে আমাকে এখানে তার সঙ্গে মিল রেখে প্লুরাল ভার্বই চুজ করতে হবে। তাহলে এখানে ভার্ব কি হবে? আর। নর্মালি এখানে দেখেই মনে হবে হিজ ব্রাদার আছে, তাহলে হিজ ব্রাদারের সাথে আমি ইজ বসিয়ে দেব। ভুলটা এখানেই হয়ে যায়। তোমাকে ভালোভাবে পুরো সেন্টেন্সটা বারবার পড়ে দেখতে হবে যে কারা এখানে সাবজেক্ট, কে বা কারা এখানে সাবজেক্ট। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ছেলেটি এবং তার ভাই পড়ছে, তাহলে দুজন যখনই হয়ে গেল প্লুরাল ভার্বই আমাকে এখানে চুজ করতে হবে। তাই এখানে অ্যান্সারটা হবে আর। যদি করো ইজ তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কাটা। সিমিলারলি সেকেন্ড সেন্টেন্সটা দেখো, মাই আঙ্কেল অ্যান্ড আন্ট হ্যাভ অর হ্যাজ জাস্ট অ্যারাইভড। মাই আঙ্কেল আমার কাকা, অ্যান্ড আন্ট কাকিমা, তাহলে কাকা কাকিমা দুজন এইমাত্র এসে অ্যারাইভ মানে পৌঁছানো, এইমাত্র এসে পৌঁছেছে। কারা পৌঁছেছে? মাই আঙ্কেল অ্যান্ড আন্ট। বুঝতে পারছো এখানে দুজন অর্থাৎ প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্টের জন্য আমাকে বসাতে হবে অবশ্যই এখানে প্লুরাল ভার্ব। তাহলে এখানে আমার অ্যান্সার যদি আমি করি হ্যাজ, তাহলে কি ঠিক হবে? না, কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমাকে বোথ অর্থাৎ দুজনের ক্ষেত্রে যেটা বসাই আমরা হ্যাভ, সেইটাকেই চুজ করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু সাবজেক্ট হয়ে গেল প্লুরাল, আমাকে চুজ করতে হলো প্লুরাল ভার্ব। থার্ড সেন্টেন্সে দেখো বলছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট অর ওয়েটস ফর নান। টাইম সময়, টাইড হচ্ছে জোয়ার, নদীতে বা সমুদ্রে যে জোয়ার আসে সেটা হচ্ছে টাইড। সময় এবং জোয়ার কারোর অপেক্ষায় থাকে না। এখানে দুটো জিনিসের কথা বোঝানো হচ্ছে। তাহলে আমাকে এখানে কোনটা চুজ করতে হবে? দেখো, ওয়েট আর এখানে দেওয়া আছে ওয়েটস। আমরা জানি, একটু আগেই আমরা বললাম বা পড়লাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি, কিন্তু এখানে কি সিঙ্গুলার রয়েছে? না, এখানে দুটো জিনিস রয়েছে, দুটো সাবজেক্ট। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে ওয়েট। ওয়েটস করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে ভুল। ফোর্থ সেন্টেন্সে দেখো বলছে, হি অ্যান্ড আই। কি হবে এখানে? অ্যাম হবে না আর হবে? নর্মালি দেখেই তোমরা আই এর পরে অ্যামটাতে টিক দিয়ে দাও যেখানেই ভুলটা হয়। তো সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে বলেছে হি অ্যান্ড আই অ্যাম অর আর গিলটি। গিলটি মানে দোষী। সে এবং আমি দোষ করেছি। তাহলে এখানে যেহেতু প্লুরাল অর্থাৎ দুজনের কথা বলা হচ্ছে, প্লুরাল যেহেতু সাবজেক্ট, তাই এখানেও হয়ে যাবে প্লুরাল ভার্ব। যদি অ্যাম করো তাহলে হয়ে যাবে ভুল। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা চুজ করব প্লুরাল সাবজেক্ট অর প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট অর সিঙ্গুলার ভার্ব। তবে নিয়মটা এখানেই সীমিত নয়। ইংলিশে আমরা দেখে থাকি যে সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা জোর দিয়ে কারো সম্পর্কে বলার জন্য একজন সাবজেক্টকেই দুভাবে বলা হয়, মাঝে অ্যান্ড দিয়ে যোগ করা হয়। যেমন ধরো যদি আমি বলি, এখানে সেন্টেন্স 1টা দেখো, the headmaster and the secretary is or are kind.
আমরা অনেকেই জানি, বা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হয় বা হন, তিনিই হচ্ছেন আমাদের স্কুল সেক্রেটারি। তো আমাদের যিনি হেডমাস্টার তিনি যেহেতু স্কুল সেক্রেটারি, তাহলে এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অর্থাৎ একজন সম্পর্কেই বলছি আমরা দুটো কথা। তো সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে একজন ব্যক্তি সম্পর্কেই দুটো কথা বলছে নাকি, অর্থাৎ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে কিন্তু দুজনই একই ব্যক্তি। তাহলে এখানে সাবজেক্টটা কি হলো বলতো, সিঙ্গুলার হলো না প্লুরাল হলো? অবশ্যই প্লুরাল নয়, কারণ আমি একজন সম্পর্কে বলছি, দ্যাট ইজ আওয়ার হেডমাস্টার। তো এই হেডমাস্টার যেহেতু একজন ব্যক্তি বা একজনের সম্পর্কে আমি দুটো কথা বলছি, তাহলে এখানে সাবজেক্টটা হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্ব আমাকে কি চুজ করতে হবে? অবশ্যই সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ ইজ। তাহলে এখানে যদি তুমি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বলে আর বলে দাও, অ্যান্সারটা হয়ে গেল ভুল, রং অ্যান্সার। আরেকটা উদাহরণ দেখো, ট্রুথ অ্যান্ড অনেস্টি। তো এখানে দেখতে পাচ্ছ ট্রুথ আর অনেস্টি দুটো কিন্তু একই জিনিস, তাই একই জিনিস অর্থাৎ সাবজেক্ট কি হয়ে গেল? সিঙ্গুলার। তাই এখানে অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ ইজ। তুমি যদি ট্রুথ আর অনেস্টি থেকে আর করে দাও তাহলে অ্যান্সারটা হয়ে গেল রং। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ আওয়ার পলিসি। থার্ড সেন্টেন্সে দেখো বলছে কারি অ্যান্ড রাইস ইজ অর আর আওয়ার মেন ফুড। এখানে বুঝতে হবে কারি অ্যান্ড রাইস, ভাত এবং তরকারি দুটো মিলে হয়ে যাচ্ছে একটা খাবার। তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, কারি অ্যান্ড রাইস। তাহলে অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ ইজ। আর করলে অ্যান্সারটা ভুল। কারি অ্যান্ড রাইস ইজ আওয়ার মেন ফুড। শুধু তো রাইস বা শুধু কারি তো খাওয়া যায় না, দুটো একসাথে খেতে হয়, তাই জন্য দুটো জিনিস মিলে হয়ে গেল একটা খাবার বা একটা ডিশ। সেই জন্য এখানে হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড ভার্বও তার সঙ্গে মিল রেখে বা এগ্রিমেন্টে হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। ফোর্থ এক্সাম্পলটাই দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর মাই ফেভারিট। বলো তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এখানে সিঙ্গুলার সাবজেক্ট, কারণ ব্রেড আর বাটার দুটো মিলে একটা খাবারকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে বাটার টোস্ট। শুধু ব্রেড বা শুধু বাটারের কথা নয়, ব্রেড বাটার দিয়ে একসাথে যে খাবারটা হয় সেটাই হচ্ছে আমার ফেভারিট। তাহলে এখানে সাবজেক্ট ইজ হবে, এখানে ভার্ব ইজ হবে নাকি আর হবে? এখানে অবশ্যই অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ ইজ, আর নয়। তাহলে বুঝতে পারছো অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকলেও অনেক সময় দুটো জিনিস মিলে একটা জিনিসকেই বোঝানো হয়। তো সেক্ষেত্রে সেটা তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝে নিয়ে সিঙ্গুলার ভার্ব চুজ করতে হবে। তো আশা করি এই নিয়মটা বা কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম এখানেই সীমিত নয়, অসংখ্য নিয়ম রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যেগুলো এক এক করে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। আর যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কে কোনো কোয়েশ্চেন্স বা ডাউট তোমাদের থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও, আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেব। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।